প্রিন্সিপালের রুমে মিটিং বসেছে। সায়ান তালুকদার বসে আছেন রণমূর্তি হয়ে। মেয়েকে আজ কোচিংয়ের জন্য আনেননি। গতকাল হাসপাতাল থেকে নিয়ে সারা রাত মেয়েটা ব্যথায় ছটফট করেছে। কলেজে আসারও সুযোগ পায়নি, তাই আজ এসেছে। যদিও মেয়ে নিষেধ করেছিল কিছু না বলতে, কিন্তু তিনি টলেননি। মেয়েকে নিয়ে কোনো কিছুইতেই আর ছাড় দিবেন না তিনি। প্রিন্সিপাল সাহেব, আপনার কলেজের শিক্ষককে জিজ্ঞেস করুন উনি ঠিক কোন অপরাধে আমার মেয়েটাকে এরকম জঘন্য একটা শাস্তি দিয়েছে। ওনার জানার বাহিরে ছিল সুব্রতার পায়ের সমস্যার কথা। খ্যাক করে উঠল শাকিল স্যার, সিরবির করে উঠল রাগে। পায়ের সমস্যা, পঙ্গু মেয়েকে এত পড়ানোর জন্যই কি গেল? আমি শিক্ষক, ছাত্রছাত্রীকে শাস্তি দিতেই পারি, তাই বলে আপনি একজন সম্মানিত শিক্ষকের গায়ে হাত তুলবেন? পুলিশ কেস করবো আমি আপনার নামে। সায়ন তালুকদার গাড় বাঁকিয়ে তাকালেন দূরে দাঁড়িয়ে থাকা শাকিল স্যারের দিকে। নাক ঠোঁট ফেটে রক্ত চড়ছে। এ কাজও করেছেন তিনি নিজেই, তবুও ভালো। গতকাল দেখা হয়নি হলে ঠিক গলা চেপে ধরত। আজ কলেজে এসে দেখা পেতেই 2-4 ঘুষে মেরে দিয়েছে। তার কথা তার মেয়েকে শাস্তি দিয়েছে, তার যেমন তার ফিরিয়ে নেওয়া যাবে না, তার দেওয়া মায়ের নিয়েও কিছু করা যাবে না। বিচার শাকিল যা হবে দেখা যাবে, সালিশ যা হবে দেখা যাবে। এরপর শিক্ষক নামের জানোয়ারদের এরকম করা উচিত। এরা শিক্ষকের শাসন নামের অজুহাতে নিজেদের জালিম রূপ দেখায় মাঝে মধ্যে। এরকম শিক্ষকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। যে কেসই করেন না কেন গিয়ে দেখবেন আপনার পুলিশেরও বাহাফামি। আপনি থামুন এবার প্লিজ। প্রিন্সিপাল স্যারের দমকে থেমে গেল শাকিল স্যার, কিন্তু রাগ যে একটুও কমল না। চিন্তায় পড়ল সেই সাথে, এই লোকটা কে এমন যে যার জন্য তার মেয়েকে সকল টিচার স্পেশাল কেয়ার করে? এমনিতে তো খুবই সাধারণ মনে হয়। দেখুন মিস্টার তালুকদার, আমাদের কলেজের স্যার যেটা করেছে খুবই নিন্দনীয় অপরাধ করেছে। এর জন্য আমি তার হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে। শিক্ষকের কাছে ছাত্রছাত্রী সন্তান সমতুল্য। আমরা তাদের শাস্তি দিতেই পারি, কিন্তু লিমিটেশনে রেখে। মা বাবা যেমন সন্তানের যতটুকু আঘাত নিতে পারবে তা চিন্তা করে শাসন করে, আমরাও ঠিক ততটুকুতেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। কিন্তু তিনি তা ক্রস করেছেন। আমি খুবই লজ্জিত এই বিষয়ে, কিন্তু সে সাথে আপনিও নিজের হাতে সব কিছু নিয়ে ভালো করেননি। আমি চাইব এসব কিছু এখানেই শেষ হোক, না হয় আমাদের কলেজের রেপুটেশন খারাপ হবে। আশা করি আপনি বুঝবেন। স্যার, আপনি ওই লোকটার কথাই বলছেন? আমার যে আঘাত করলো তার জন্য কোনো স্টেপ নেবেন না? আজই এই কলেজ থেকে বেরিয়ে যাব যদি আপনি কোনো স্টেপ না নিন। শাকিল স্যার এগিয়ে এসে প্রিন্সিপালের ডেস্কের সামনে দাঁড়িয়ে বলল। প্রিন্সিপাল স্যার খুব রেগে গেলেন। শাকিল স্যারের নিয়ে কম কমপ্লেন পাওয়া হয়নি এ পর্যন্ত, কিন্তু তিনি তেমন কিছুই পাবলিশ করেননি। রেপুটেশনের ভয় দেখা যাবে ঘটেছে এক, লোক জানবে এক, মানুষকে জানাবে আর এক। একে একে লোকের রেপুটেশন, কলেজের রেপুটেশন খারাপ হতে থাকবে এতে। তাই এড়িয়ে গিয়েছেন, কিন্তু দিন দিন তিনি লিমিট ক্রস করেই যাচ্ছেন। এর বিহিত করা দরকার। তাই কিছুটা কড়া স্বরে জানালেন, আপনার যেতে হবে না। আমি নিজেই আপনার এই কলেজ থেকে রাস্টিগেট করে দিব। আপনার সম্পর্কে এর আগেও অনেক কমপ্লেন পেয়েছি আমি, আপনায় জানানো হয়েছে, কিন্তু আপনি শুধরাননি। আপনার মতো একজন টিচারের জন্য আমার কলেজের শিক্ষার্থীরা কোনোভাবে হ্যাও হোক, তা আমি চাই না। আপনি এখন আসতে পারেন। কিন্তু স্যার, দারোয়ান সাহেব, স্যারকে নিয়ে যান প্লিজ। দুজন দারোয়ান সঙ্গে সঙ্গে অফিস কক্ষে ঢুকতেই তীব্র অপমান বোধে শাকিল স্যার অফিস হতে বেরিয়ে গেলেন। রোশান হলেও ফুটতে ফুটতে জ্বলতে যাওয়া দৃষ্টিতে দেখে নিলেন সায়ান তালুকদারকে। সায়ান তালুকদার সেসব দেখেও কোনো রামাত করলেন না। তিনি যা চেয়েছেন তাই হয়েছে, ব্যাস এতেই হলো। এবার তিনি ছেড়ে ছেড়ে উঠে যেতে যেতে প্রিন্সিপালের উদ্দেশ্যে বললেন, ধন্যবাদ স্যার। শিক্ষার্থীদের হুমকিস্বরূপ কোনো শিক্ষকই শিক্ষাদানের যোগ্যতা রাখে না। তাদের সাথে শিক্ষক তকমাতা আসলে যায় না, বলা যায় দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য।
ওনার বিষয়টা ঠিক তাই। আপনার সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। অনেকেই হয়তো এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করত, কিন্তু আপনি তা করেননি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিন্সিপাল স্যার কপালের ঘাম মুছে হালকা হাসলেন। অতীত রেখে ধামাচাপা দিলেন হেসে। একজন রিটায়ার্ড আর্মির মেজরের সাথে তিনি কিভাবে পেরে উঠতেন সব কিছু ধামাচাপা দিতে গেলে? তাই তো ভালোই সব মেনে গেলেন। না হলে কেই বা চায় নিজের কলেজের রেপুটেশন খারাপ করতে? এই যে একজন শিক্ষককে বাতিল করা হলো, কত কুৎসার উঠবে এতে? সব তো তাকেই পোহাতে হবে। তবুও তিনি হেসে সুব্রতার কথা জিজ্ঞেস করলেন, আর কোচিংয়ে আসবে কি না তা জিজ্ঞেস করলেন। সায়ন তালুকদার জানালেন, সুব্রতা আর আসবে না। এমনিতে সপ্তাহ 10 দিন খানিক বাকি পরীক্ষার। ঢাকা ব্যাক করতে হবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীকে এতদিন কোচিং করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানবেন প্রিন্সিপাল সাহেবকে। আজ আসি, সুব্রতা যাওয়ার আগে একদিন না হয় দেখা করতে নিয়ে আসবো আপনাদের সাথে। আসছি। ঠিক আছে, আবার আসবেন মেজর সাহেব, বলেই হেসে এগিয়ে দিলেন ওনায় প্রিন্সিপাল। সায়ন তালুকদার আরও একবার বিদায় নিলেন ওনার কাছে। 2 দিন পার হয়েছে, সুব্রতা কোচিংয়ে যায় না। পরীক্ষার বাকি 1 সপ্তাহ। আজ থেকে ঠিক 7 দিন পর সে আবার সেই চিরচেনা কলেজে। ঢাকার অলিতে গলিতে থাকবে, হয়তো পুরনো সেই মানুষগুলোকে দেখবে, পুরনো সেই সুখ স্মৃতিগুলো অন্তরে নাড়া দেবে, বুকে হাহাকার বাড়াবে। শূন্য এই বুক আগের পূর্ণতা খুঁজে বেড়াবে। সোহানা, সামান্তা, আশিককে দেখবে। আচ্ছা, এতদিন পর ওরা যদি আমায় দেখে, তাহলে কি আমার সাথে কথা বলবে, নাকি রাগ দেখিয়ে থাকবে, নাকি ভুল বুঝে আছেন, নাকি আমায় চিনবেই না? নিশ্চয়ই আমায় চিনিও না চেনার মতো থাকবে, তাই না? আমি চিনি কি লাভ ওদের? আমি কে? আমি কেউ না। না তালুকদার বাড়ির মেয়ে, না বউ। কার বউ? ওই মানুষটার। এত বছর সব উজাড় করে যে ভালোবেসে গেল, সেই মানুষটা মানে এখনো বউ তাকে মানলে কি না খুঁজে থাকতে পারতো? তার কে আছে এখন? কেউ নেই। না বাবা আছে তো, এই যে শুধু তাকে নিয়েই তো বেঁচে আছে সে ছাড়া ওই মানুষটাও কেউ না। হঠাৎই চিৎকার করে কেঁদে উঠল সুব্রতা। শাওয়ারের নিচে বসে ভিজে যাচ্ছে। ঘন্টা ফের হলো। একটু হাঁটু থুতনিতে ঠেকালো, আরেক পা ব্যথিত, যেটা ছড়ানো ফ্লোরে। এই এক পায়ের দিকে তাকালে সুব্রতার দুনিয়ার সকল কিছু অন্ধকার থেকে তাকে দেখিয়ে দেয় সে ঠিক কি আছে কি না। সে কারো যোগ্য, তার কমতির কোনো খামতি নেই। তার মতো মেয়ে বোঝা ব্যতীত কিছুই না। কিন্তু সে তো কারো বোঝা হতে চায় না, কারো দাক্ষিণ্য পেতে চায় না, অনুগ্রহ চায় না। এই দুনিয়ায় সকল চিন্তারা সুব্রতার ভাঙা হৃদয়ের হাতুড়ি পেটাচ্ছে, জানান দিচ্ছে তার হৃদয়ের ক্ষতর অভাব নেই। তারা সুব্রতাকে কখনো একা ছাড়ে না, একা থাকতে দেয় না। সুখের সাথে দূর দূরান্তে তাক করে কোনো নিরাশা নেই, কিন্তু দুঃখকে তার কখনো পার মনে হয় না, কখনো তার সঙ্গই ছাড়ে না। 2 হাতে মুখ চেপে কেঁদেই চলেছে মেয়েটা। গলার কাটা তারের মতো আটকে থাকা দুঃখ কষ্ট 4 দেয়ালে বাড়ি খাচ্ছে রোজকার রুটিন তাদের। সুব্রতা নামক এক রমণীর কণ্ঠের চিৎকার, কান্না, এগুলো তাদের অভ্যাসে পরিণত হচ্ছে এখন। এরকম করে ঠিক আরও আধা ঘন্টার পর সুব্রতা শাওয়ার নিয়ে বের হলো। পরনে নর্মাল সুতির 3 পিস। চোখ মুখ এতটা ফোলা, ফর্সা ত্বক প্যাকাশে হয়ে আছে। চোখের নিচে দীর্ঘ রাত জাগার অন্ধকার প্রতিফলন। ছোট্ট চিকন নাকে একটা ছোট্ট নাকফুল, গলা, কাঁধের হাড্ডিগুলো বেসে আছে। এক পায়ে বোর্ড দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো তেয়ালে মুছে। চেহারার দিকে নজর নেই, খুব কমই নজর দেওয়া হয়। আয়নায় নিজের চোখ দুটো দেখেও দেখতে পায় না সে। এ চোখে সে আর মেহেরাত ভাইয়ের জন্য তীব্র হাহাকার দেখে, তাই তো দৃষ্টি পরখ করে না। আয়নায় নিজের দৃষ্টি না মেলাতে পারার মতো ভয়ঙ্কর কিছুই দুনিয়ায় দুটো নেই, কিচ্ছুটি না। সুব্রতা সে ভয়ঙ্কর রোগে ভোগে, দীর্ঘ মাস ধরে ভুগছে। এক প্রণয় পুরুষের জন্য পড়ছে, যে পুরুষ তার অস্তিত্বে মিশেছিল, গভীরভাবে ভালোবেসেছিল, তাকে আগলে রাখতে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেয়েছিল। কিন্তু সুব্রতা তো তার যোগ্য নয়। তার জীবনে বোঝা ছাড়া কিছুই হবে না এখন। সে ভালোবাসার মানুষকে বোঝাতে আটকাতে নেই। মুক্তি দেওয়া উচিত, মুক্ত বিহঙ্গের মতো বাঁচতে দেওয়া উচিত। তাই সে দিয়েছে
মেয়েটা নিজেকে আনমনে আবার প্রশ্ন করা, আবার সে বাঁচবে কবে? বাঁচবে জবাব মেলে যেদিন দেহ থেকে আত্মার মুক্তি মিলবে, সেদিনই সে বেঁচে যাবে। সুব্রতা আনমনে প্রেস হেসে সহমত জানালো, কাজ ছাড়ালো ছোট চুলগুলো হাসপাতালের সে বিভৎস দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আবারও দলা ফাঁকানো কান্নাগুলো হানা দিচ্ছে, দু চোখ বড় শক্ত ডোক চেপে গিলে ফেলতে চায় মেয়েটা, সেসব পারে না। বিনা অনুমতিতে অশ্রু জোরে কপল পেয়ে একটু হেঁটে বিছানায় বসে পড়েন দপ করে, শরীরে কাঁপে তীব্র ঠান্ডায়। নাকি সেই মানুষটার বিয়োগের চিন্তাতে, তাও জানা। এই এক মানুষের স্মৃতি তাকে ঢেউয়ের মতো ভাসিয়ে দূরে নিয়ে যায়, এত অদূরে সে তখন হাতড়ে কিছু পায় না। অন্ধকার অন্ধকার ব্যতীত শীতের হাতটা ছায়া হয়ে যায়, তাকে ফেলে রাখে যায় হাহাকারে মুড়িয়ে। মেয়েটা আবারও বাস্তবায়ন ফিরে, চুলগুলো পিঠময় ছড়িয়ে দিতে দিতে আবারও গড়ে ডুবে আনমনে আওড়ায়। এই চুলগুলো বড় হচ্ছে না কেন? কবে বড় হবে? মেহরাত ভাইয়ের কতটা পছন্দ ছিল আমার চুলগুলো, ছিল। এখন এখন নিশ্চয় নেই। কেই বা পছন্দ করবে এরকম মেয়েকে? সুন্দর অতীতে আবারও বিভৎস বর্তমান হানা দিয়ে বাস্তবতায় ফিরিয়ে আনলো মেয়েটাকে। যদি স্মৃতির হত্যা করা যেত, সুব্রতা সবার আগে সেই স্মৃতিগুলোকে বুঝি হত্যা করে ফেলতো। এরা সুব্রতাকে আবারও এই রকম দিন ফিরে পাওয়ার লোভ দেখায়, কিন্তু সুব্রতা তো লোভী হতে চায় না। এই লোভে নিজেকে শেষ করে দেওয়ার মতো কষ্টটা আঁকড়ে ধরে। সন্ধ্যায় সুব্রতাদের ফ্ল্যাটে সুব্রতার এখানকার নতুন এক বান্ধবী আসলো। এখানে আসার পর থেকেই জনের সাথে মেয়েটার কথাবার্তা হয়, পরিচয়। ভাগ্যক্রমে মেয়েটাও তাদের একই ভবনের ফ্ল্যাটে থাকে, আবার কলেজও একই ক্লাসে পড়তো, তাই বন্ধুত্বটাও একটু গাঢ় হয়েছে। সন্ধ্যায় দুই একজনের সাথে স্টাডি করেছে সুব্রতাকে, এটা ওটা দেখিয়ে দিচ্ছে মহিমা। মেয়েটার কিছুটা মন খারাপ, সুব্রতারা চলে যাবে পরীক্ষার জন্য ঢাকা, তাই পড়া দেখে নেওয়ার পাখে সুব্রতা আলতো গলায় ওকে বলল, মন খারাপ করিস না, পরীক্ষা শেষ হলেই তো চলে আসবো, ওখানে তো আর থাকছি না, বল। যদি না আসিস, পুরনো স্মৃতি পিছু টেনে ধরলে তো নাও ফিরতে পারিস, বল। মেয়েটা মন খারাপ করে জানালো। সুব্রতা এক সিন্ধু পরিমাণ বিষাদ নিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, স্মৃতির কথা জানি না, কিন্তু পুরনো মানুষ কেউ পিছু ধরবে না রে। কে ধরবে? কেউ নেই তো। তুই চিন্তা করিস না, বেঁচে থাকলে ফিরে আসবে এখানে। ওখানে স্মৃতি থাকলেও স্মৃতির মানুষগুলো নেই। স্মৃতির পরিবর্তন হতে দেখলে মৃত্যু যন্ত্রণা হয় রে, এর থেকে দূরে থাকাই ভালো। মহিমা সংযত করল নিজেকে। নিজের মন খারাপে সেই মেয়েটার পুরনো কষ্ট মনে করিয়ে দিচ্ছে, এটা একদমই ঠিক না। কথা ঘুরানোর চেষ্টা করলো সে। আজ কলেজে কি হয়েছে তা জানালো। সুব্রতা সম্পর্কে সব জানা মেয়েটার, আর জেনে তার দেখা সবচেয়ে অবাগী এই মহাবিশ্বে সুব্রতা ছাড়া কেউ আছে কি না তা নিয়ে সন্দেহ জাগে মেয়েটার। জীবন মেয়েটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে তা বুঝো যায়। এই জীবন তরির ভেলা, কোন ঘাটে তীর ভিড়ে কে জানে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।